গুড মর্নিং ফ্রেন্ডস। আজ ৪ঠা মার্চ, এখন সময় ভোর ৪:৫টা। এক্ষুনি আমরা মহাকাল উদ্দেশ্যে রওনা দেব বলে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। বক্সা জয়ন্তী সিরিজের এটা আমার তৃতীয় এবং অন্তিম পর্ব। আপনারা যদি আগের দুটি পার্ট মিস করে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, প্লিজ একটু দেখে নেবেন। শিবরাত্রি আর মাত্র 4 দিন বাকি রয়েছে, তাই গাইড ছাড়াই নিজেরাই পায়ে হেঁটে চললাম মহাকালের পথে। শিবরাত্রি ছাড়া অন্য যে কোনো সময় এখানে এলে গাইড ম্যান্ডেটরি। যদি আপনারা পায়ে হেঁটে গাইড নিয়ে যান সেক্ষেত্রে 400 টাকা গাইড চার্জ পড়বে, আর যদি গাড়ি ভাড়া করে যান তাহলে গাড়ি ভাড়ার 1200 টাকা আর গাইডের 400 টাকা। তবে শিবরাত্রির দিন 15 আগে থেকেই এখানে লোকাল লোকেরা যাতায়াত করে বলে ওই সময় গাইড ম্যান্ডেটরি নয়, আপনি নিজেও পায়ে হেঁটে চলে যেতে পারেন। এখান থেকে ছোট মহাকাল প্রায় 4-4.5 কিলোমিটার মতো। গাইড এবং গাড়ির জন্য আপনারা ফরেস্ট পারমিট অফিসে ডাইরেক্ট কথা বলতে পারেন, কোনো দালাল ধরবেন না, তাহলে টাকা কিন্তু অনেক বেশি পড়ে যাবে। অপূর্ব একটা সানরাইজ দেখতে পেলাম জয়ন্তী নদীর পাড়ে, অসাধারণ লাগছে। চারিদিকে হালকা হালকা ঠান্ডা হাওয়া আর তার সাথে ময়ূর আর পাখির আওয়াজে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ মোহময়ী হয়ে উঠেছে। জঙ্গল থেকে যখন তখন হাতি চলে আসতে পারে, তাই গাইড ছাড়া বেশ ভয় লাগছিল। এত সকালে এখানে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। অনেকটা পথ চলার পর অবশেষে জয়ন্তী নদীর ধারে চলে এলাম। নদীর ধারের চারপাশটা একটু বার্ড ফটোগ্রাফি করে নিয়ে এবার খালি পায়ে নদী পেরোনোর পালা। জয়ন্তী নদীর এই পোর্শনটার নাম হাতিনালা। এখানে দল বেঁধে হাতিরা জল খেতে আসে, তাই এর নাম হাতিনালা। ডান দিকে ওই পাহাড়গুলোর পেছনেই রয়েছে ভুটান। অনেকটা পথ চলে এসেছি, ঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি সেটাও বুঝতে পারছি না। এই প্রথম মহাকালের পথে কোনো গাড়ি দেখতে পেলাম, এখন একটু নিশ্চিন্ত লাগছে, হয়তো ঠিকই চলেছি। শিবরাত্রি উপলক্ষে এখানে মেলা চলে, আর সেই মেলা টেনে প্রায় হোলি পর্যন্ত চলতে থাকে। মেলা উপলক্ষে অনেকে এখানে ভান্ডারাও বসায়।
প্রচুর লোক খাওয়া দাওয়া করেন এখানে। বিভিন্ন জায়গায় বাঁশের কাঠামো বেঁধে এখানে সেই ভান্ডারারই প্রস্তুতি চলছে। পুরো রাস্তাটাই আমরা বার্ড ওয়াচিং করতে করতে চললাম, যদিও এখন বার্ড ওয়াচিংয়ের জন্য ঠিক সময় নয়, কারণ শিবরাত্রির জন্য প্রচুর লোকের আনাগোনা চলছে। কিন্তু শিবরাত্রির আগে এলে এই জায়গাটা বার্ড ওয়াচিং এবং বাটারফ্লাইয়ের স্বর্গরাজ্য। এটা ছোট মহাকাল যাওয়ার প্রথম ব্রিজ। ওই যে ছোট মহাকালের এন্ট্রি গেট দেখা যাচ্ছে। দেখুন এত সুন্দর জায়গাটাকে কিভাবে মানুষ নোংরা করেছে। যে কোনো তীর্থস্থান বা পাহাড়ে মানুষ এভাবেই ট্রেকিংয়ের নামে বা তীর্থের নামে নোংরা করে থাকে। যদিও এই জায়গাটা শিবরাত্রি এবং হোলির পর বন দপ্তর থেকে পরিষ্কার করিয়ে দেবেন, তবুও আমাদের নিজস্ব একটা চেতনা থাকা দরকার। বেশ খানিকটা চড়াই পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম ছোট মহাকালের গুহাতে। শুধু দর্শনের জন্য এসেছিলাম, এসে মনে হলো পুজোটাও দিয়ে দিই। शांति अब्बादिति सुगंधि पुष्टिवर्धना चतुर्भुजित्तानं महाकालं ओम शांति। ছোট মহাকাল থেকে দুটো ধাপ ওপরে উঠেই একটু পেছনের দিকে খুব সুন্দর মিষ্টি একটা ঝর্ণা পেলাম। ছোট মহাকাল থেকে বড় মহাকাল যাওয়ার রাস্তা আরও 1 কিলোমিটার। রাস্তাটা বেশ চড়াই। প্রথমে মনস্থির করেছিলাম যাব না, হাতে এত ভারী ক্যামেরা রয়েছে, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর, তাই যাওয়ার ইচ্ছেটাকে আর দমিয়ে রাখতে পারলাম না। ভোর 5টায় হোমস্টে থেকে বেরিয়েছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছে। ছোট মহাকাল পুজো দেওয়ার পরে বড় মহাকালের যাত্রা শুরু করার আগে মাঝ রাস্তায় একটা ছোট্ট স্টল থেকে একটু ভেজ মোমো আর চা নিয়ে নিলাম নদীর পাড়ে বসে।
ব্রেকফাস্ট করতে দারুণ লাগছে। ছোট মহাকালটা পশ্চিমবঙ্গে পড়লেও বড় মহাকালটা কিন্তু ভুটানে অবস্থিত। কিন্তু বড় মহাকাল যেতে হলে জয়ন্তীর মধ্যে দিয়েই যেতে হবে। ভুটান দিয়ে বড় মহাকাল আসা যায় না। যতই রাস্তাটা ভুটানের দিকে চলেছে ততই রাস্তাটা কঠিন আর খাড়া হতে হতে চলেছে। এবার বেশ কষ্টই হচ্ছে। যাদের পায়ে প্রবলেম আছে তাদের আমি এখানে আসতে একদম রেকমেন্ড করব না। এই পথে অনেকগুলো ছোট ছোট ব্রিজ পড়ে, তারপর দুটো বড় ব্রিজ এবং তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। যারা বড় মহাকালের দোরগোড়া পর্যন্ত যেতে পারবেন না তাদের অন্তত এই বড় ব্রিজ পর্যন্ত আসার জন্য আমি রিকোয়েস্ট করব। বড় সুন্দর জায়গাটা। এই ছোট ছোট ব্রিজগুলো শিবরাত্রি উপলক্ষে বানানো হয়, এখানে স্থানীয় লোকেরা বানান। বর্ষাকালে এই ব্রিজগুলো ভেঙে যায় কারণ জল অনেক ওপর থেকে বইতে থাকে, তাই তখন বড় মহাকাল পৌঁছানো অসম্ভব। লেপচোখা দিয়েও বড় মহাকালে আসা যায়, তবে সেই রাস্তাটা আরও কঠিন। যদি কেউ খুব অ্যাডভেঞ্চারাস হয়ে থাকেন তবে গাইড নিয়ে সেই পথে একবার ট্রাই করে দেখতে পারেন। লাস্ট ব্রিজের পরে রাস্তাটা এতটাই খারাপ যে আমার পক্ষে আর রেকর্ডিং করা সম্ভব হয়নি, কারণ এরপর আর রাস্তা নেই। মন্দির পর্যন্ত খাড়া সিঁড়ি উঠে গিয়েছে, তাই ওখানে ফটোগ্রাফি করাটা প্রচণ্ড রিস্কি। হোমস্টে থেকে এতটা রাস্তা জার্নি করে এসেছি, প্লাস এতটা চড়াই উঠেছি, এতটা পাথুরে রাস্তা ফেলে উঠেছি, তাই এখন আর দম নেই হোমস্টে পর্যন্ত হেঁটে ফিরে যাওয়ার। যদিও হেঁটে আসতে খুব এনজয় করেছিলাম। দেখি কোথাও কোনো শেয়ার জিপ পাই কিনা। শিবরাত্রির সময় বলে অনেকেরই আসা যাওয়া চলছে, তাই একটা শেয়ার জিপ পেয়েও গেলাম। পার হেড 100 টাকার বিনিময়ে উনি আমাদের হোমস্টেতে পৌঁছে দিচ্ছেন। আমাদের জিনিসপত্র আগে থেকে রেডি করা ছিল। আজ বিকেলে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার ট্রেন, তাই হোমস্টেতে এসে তাড়াতাড়ি করে চেক আউট করে নিয়ে লাঞ্চ করার জন্য চলে এলাম বনলতাতে। আমি বনলতাতে সবাইকে লাঞ্চ করার জন্য রেকমেন্ড করব। এখানে মিল সিস্টেম, কিন্তু এতগুলো পদ এখানে দেয় আর রান্নাটাও বেশ টেস্টি, বেশ রিজনেবল। বিজয় ওর অটো নিয়ে যথারীতি হাজির হয়ে গেছে সময় মতো লাঞ্চের পর, তাই ওর অটোতে উঠে বসলাম। চলুন একটু বিজয়ের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। নাম বিজয় লামা। আমার বাড়ি হচ্ছে রাজা ভাতখোয়া, বক্সা ফরেস্টের মধ্যে পড়ে।
এটা আমার অটো। আমাদের ভাড়া হচ্ছে আপনার যদি নিউ আলিপুর থেকে মনে করেন নিউ আলিপুর থেকে যদি জয়ন্তী নিয়ে যায় বা বক্সা নিয়ে যায়, একবারে ওখান থেকে নিয়ে মানে পিক আপ অ্যান্ড ড্রপ 800 টাকা পড়ে। আর যদি আপনারা মনে করেন যে রাজা ভটকা চলে আসবেন, হয়তো লাইনে গাড়িও পেয়ে যাবেন। আপনারা লাইনে গাড়ি যদি পান তো ভালো কথা, না পেলে আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর রাজা ভটকা থেকে যদি নিয়ে যায় আমরা তখন 400 টাকা নিই। জয়ন্তী ড্রপ হয়তো সান্তালাবাড়ি ড্রপ, এই দু সাইডই 400 পড়ে। আর একবারে দু সাইড যদি হয় আপনারা বক্সা লেফট চাকা ঘুরে আসেন, তারপরে জয়ন্তী যদি ড্রপ করে দিই, দু সাইড যদি করেন তাহলে আপনাদের 1000-1200 টাকা পড়বে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।